আমি সাধারণত কঙ্কাল বা পুরনো হাড়গোড় দেখে খুব একটা বিচলিত হই না, কারণ এগুলো তো শেষ পর্যন্ত ওই বহু আগে মৃত মানুষেরই সাদা চুনের মতো অবশিষ্টাংশ মাত্র। তাই যখন আমার ভাইপো সুনীল মেডিকেল কলেজ থেকে একটি ভালোভাবে সংরক্ষিত খুলি নিয়ে ফিরে এলো, তখন এতে উদ্বিগ্ন হওয়ার খুব একটা কিছু ছিল না। সে তার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল, আর মাঝে মাঝে একটু হয়তো দুষ্টুমি করতো। সুনীল আমার সামনে আসার আমি একটু বিজ্ঞ ভাব দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আশা করি তুমি এটা অনুমতি ছাড়া নিয়ে আসোনি? খুলিটা হাতে নিয়ে তার দিকে তাকিয়ে লক্ষ্য করছিলাম যে সে কি বলে। তবে হ্যামলেটের মতো তা নিয়ে কোনো দার্শনিক চিন্তায় আমি ডুবে থাকিনি। সেই কথা শুনে সুনীল আমাকে বলল, কলেজের এগুলোর কোনো অভাব নেই, আমি শুধু ছুটির জন্য ধার করে নিয়ে এসেছি। তারপর সে সেই খুলিটাকে ফায়ারপ্লেসের ওপর ঠিক তাকের ওপরে রেখে দিল, যেখানে বহু বছরের জমে থাকা কিছু পুরস্কার সাজানো ছিল। খুলিটা রাখার পর কিন্তু এটুকু বলতে হবে যে তাকটাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। সুনীল খুলিটাকে তাকের এক প্রান্তে রেখে দিল ও তারপর আমরা রাতের খাবার খেতে চলে গেলাম। আর তারপর সুনীল একটা বই নিয়ে বসে পড়ল, আর আমি আমার জন্য একটা ছোট কগনাক বানিয়ে একটা বই নিয়ে আরামকে দাঁড়ায় বসে পড়লাম। সময়টা যেহেতু গ্রীষ্মকাল ছিল, তাই জানলাটা খুলে রেখেছিলাম, যাতে জানলা দিয়ে বাইরে আমরা ওক গাছের তলায় ঝিঝি পোকার ডাক শুনতে পারি। আমার কটেজটি ছিল মুসৌরির উপকণ্ঠে, হিমালয়ান ওক ও ম্যাপেল গাছে ঘেরা একটি নিরিবিলি স্থানে। আমি বুনো ফুল নিয়ে একটি প্রবন্ধ লেখার জন্য কিছু নোট তৈরি করেছিলাম। নোট লেখা এবং কগনাক শেষ হলে আমি মাথা তুলে তাকালাম এবং লক্ষ্য করলাম যে খুলিটি এখন ফায়ারপ্লেসের উপরের তাকের ঠিক মাঝখানে রাখা আছে। তুমি কি খুলিটা সরিয়েছো? সুনীলকে আমি জিজ্ঞেস করলাম। না, সুনীল মাথা তুলে বলল, খুলিটা তো একদম তাকের এক প্রান্তে রাখা ছিল, কিন্তু এখন তো দেখছি এটা মাঝখানে। তাহলে মাঝখানে কিভাবে এলো? সুনীল আমাকে বলল, আপনিই হয়তো খেয়াল না করে সরিয়ে রেখেছেন, আপনার কনিকের ডোজটা হয়তো একটু বেশি হয়ে গেছে। আমি কথাটা শুনে বিষয়টা আর বেশি বাড়ালাম না। প্রায় কোনো না কোনো সময় বিভিন্ন লোক আমার সাথে দেখা করতে আসতো, যেমন স্কুল শিক্ষক, পাহাড়ের স্টেশনে বেড়াতে আসা পর্যটক, ছাত্রছাত্রী, অন্য লেখক এবং প্রতিবেশীরাও। সেই সপ্তাহতেও আমার কাছে অনেক অতিথি এসেছিল এবং স্বাভাবিকভাবেই সবাই তাকের ওপর রাখা খুঁড়িটি লক্ষ্য করেছিল। কেউ কেউ আবার কৌতূহলী হয়ে জানতে চেয়েছিল এই খুঁড়িটি কার। এক দুজন মহিলা শিক্ষক এটিকে দেখে ভয়ও পেয়েছিলেন। একজন সহলেখক মনে করেছিলেন বসার ঘরে মানুষের দেহাবশেষ প্রদর্শন করা অত্যন্ত রুচিহীন কাজ। এমনকি একজন দর্শনার্থী খুলিটি কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। আমি কিন্তু আনন্দের সঙ্গে ওই বিরক্তিকর জিনিসটি বিক্রি করে দিতাম, কিন্তু সেটি ছিল সুনীলের। সে এটি আবার মিরাটে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যখন তার চলে যাওয়ার সময় এলো তখন সে খুলিটির কথা বেমালুম ভুলে গেল। তার মন তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়েছিল, যেমন দিল্লির কোনো এক ছাত্রীর থেকে প্রতিদিন আসা একটি ফোন কল। তাই তারপর বাস স্ট্যান্ডে তাকে বিদায় জানিয়ে আমি বাড়ি ফিরে এসে দেখলাম খুলিটি এখনও ফায়ারপ্লেসের উপরের তাকে সবচেয়ে চোখে পড়ার মতো জায়গাটি দখল করেছিল। কয়েকদিন ধরে আমি খুলিটিকে জাস্ট ইগনোর করলাম, আর আমার মনেও হলো সেটিও এতে বেশি কিছু মনে করেনি। আর দিনের বেলা যত দর্শনার্থীরা আসছিল তাদের কাছ থেকে এটি যথেষ্ট মনোযোগ পাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে ঘরের মধ্যে এরকম একটা খুলি দেখতে দেখতে আমারও বিরক্তির কারণ হয়ে উঠেছিল। প্রতি সন্ধ্যায় যখন আমি হুইস্কি বা কগনাক নিয়ে বসতাম, তখন মনে হতো তার ফাঁকা চোখের কোটর দুটো আমার দিকে তাকিয়ে আছে। একদিন আমি এর অবস্থান পরিবর্তন করার চেষ্টা করতেই আমার হাত তার চোয়ালের হাড়ে আটকে গেল এবং অনেক কষ্টে হাতটা ছাড়াতে পারলাম। অবশেষে এর উপস্থিতিতে অতিষ্ঠ হয়ে আমি সিদ্ধান্ত নিলাম এটিকে এমন কোথাও তালাবন্ধ করে রাখবো যেখানে এটি আর দেখা যাবে না। ঘরের একপাশে একটি দেওয়াল আলমারি ছিল, যেখানে আমি আমার পাণ্ডুলিপি, নোটবুক এবং লেখার সরঞ্জাম রাখতাম। সেখানে খুলিটির জন্য যথেষ্ট জায়গা ছিল, তাই আমি সেটিকে আলমারিতে রেখে দরজাগুলো ভালোভাবে তালাবন্ধ করে দিলাম। সেদিন সন্ধ্যায় মানুষের মাথার সেই অবশিষ্টাংশের নজরদারি ছাড়াই আমি শান্তিতে পানীয় উপভোগ করলাম। ঝিঝি পোকাগুলো ডাকছিল, একটি একটি পাখি সুর তুলছিল, আর হালকা বাতাস গাছের ফাঁক দিয়ে মৃদুভাবে বয়ে যাচ্ছিল। আমি আমার প্রবন্ধটি শেষ করলাম এবং খুব আনন্দিত মন নিয়ে ঘুমোতে গেলাম। রাতের মাঝখানে হঠাৎ একটি জোরে খটখট শব্দে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে ভাবলাম হয়তো দরজার ঢিলা ছিটকিনি বা নড়বড়ে ড্রেনের পাইপের শব্দ, কিন্তু পরে বুঝলাম শব্দটি আসছে দেয়াল আলমারির ভেতর থেকে। হয়তো কোনো ইঁদুর হবে, কিন্তু না, আমি আলমারির দরজা খুলতেই খুলি হঠাৎ লাফিয়ে বেরিয়ে এলো আর আমার পায়ের কাছে এসেই পড়লো এবং লাফাতে লাফাতে পুরো ড্রয়িং রুম পেরিয়ে চলে গেল।
শান্তি ও নিরিবিলির স্বার্থে আমি আবার সেটিকে ফায়ার প্লেসের তাকেই ফিরিয়ে রাখলাম। যদি কোনো খুলি হাসতে পারতো তাহলে সম্ভবত সেটি তখন হাসতো। আমি আবার বিছানায় ফিরে গেলাম এবং শিশুর মতো গভীর ঘুমে আচ্ছন্ন হলাম। একটি নাচতে থাকা খুলি আমাকে ভালো ঘুম উপভোগ করতে দেওয়ার চেয়ে বেশি বিরক্ত করতে পারে। পরদিন সকালে আমি কাজে নেমে পড়লাম, একটি পার্সেল তৈরি করার কাজে। সাধারণত আমি পার্সেল বানাতে অপছন্দ করি, সেগুলি প্রায়ই খুলে যায় যতবারই আটকাই না কেন। কিন্তু এবার আশ্চর্যজনকভাবে আমি বেশ আনন্দ নিয়েই কাজটা করলাম। খুলিটিকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে তারপর শক্ত কার্ডবোর্ডের বাক্সে রাখলাম। এরপর বাদামি মোড়কের কাগজে ভালোভাবে মুড়ে প্রচুর সেলোটেপ লাগালাম এবং প্যাকেটটির ঠিকানা লিখলাম ডাক্তার সুনীলের নামে, তার মেডিকেল কলেজে। তারপর শহরে গিয়ে সেটি পোস্ট অফিসে ক্লার্কের হাতে তুলে দিলাম। তারপর সন্তুষ্ট মনে হাত ঘষতে ঘষতে আমি নিজেকে মাছ ভাজা, চিপস আর আইসক্রিম খাওয়ার পুরস্কার দিলাম। তারপর পাহাড় বেয়ে হেঁটে নিজের কটেজের দিকে রওনা দিলাম। আমি স্কুলের দিকে যাওয়া খারাপ পথের প্রায় অর্ধেকটা নেমে এসেছি। এমন সময় পেছনের ঢাল থেকে খটখট শব্দ শুনতে পেলাম। প্রথমে মনে হলো হয়তো কোনো খালি টিনের কৌটো গড়িয়ে আসছে, কিন্তু তারপর আমি আমার পুরনো সঙ্গীটিকে চিনতে পারলাম। মোড়কের কাগজ আর সেলোটেপের টুকরোয় সজ্জিত সেই খুলি পাহাড় বেয়ে লাফাতে লাফাতে আমার দিকে চলে আসছে। ওই পার্সেল থেকে খুলিটি কীভাবে বেরিয়ে এলো আমি কখনো জানবো না। হয়তো কোনো কৌতূহলী ডাককর্মী প্যাকেটটি খুলে ভিতরের জিনিস দেখতে চেয়েছিল। আশা করি জীবনের সবচেয়ে বড় ভয়টাই সে পেয়েছিল। আমি দৌড়ে কটেজের দরজার দিকে ছুটলাম, কিন্তু খুলি আমার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল এবং ফুলে ভরা টবের আড়াল থেকে আমার দিকে দাঁত বের করে হাসছিল। তাই আবার সেটিকে তার প্রিয় জায়গা ফায়ার প্লেসের তাকের ওপর ফিরিয়ে রাখলাম, আর সেখানে সেটি কয়েক সপ্তাহ ধরে রয়ে গেল। কটেজের ঠিক উপরের দিকে স্কুলের খেলার মাঠটি ছিল, আর ফুটবল মরশুমে আমি প্রায়ই ছেলেদের ফুটবল খেলতে শুনতে পেতাম। একদিন একটি ফুটবল মাঠ থেকে বেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে এসে একটি ফুলের বাগানে পড়ল। খেলা তখনও শেষ হয়ে গিয়েছিল এবং কেউ বলটি আনতে নিচে নামার ঝামেলা করলো না। কিন্তু ঘটনাটি আমার মাথায় একটি বুদ্ধি আনলো। আমি বলের ভেতরে ব্লাডার বের করে নিয়ে তারপর খুলিটিকে চামড়ার খোলের ভেতর ঢুকিয়ে শক্ত করে বেঁধে দিলাম। এরপর বলটি স্কুলের ক্রীড়া শিক্ষকের কাছে পাঠিয়ে দিলাম, সঙ্গে আমার শুভেচ্ছাও জানালাম। দু একদিন কিছুই ঘটলো না, ফুটবলের কোনো অভাবও হলো না। তারপর সেন্ট জর্জের কলেজের ভিতরে একটি ম্যাচ চলাকালীন একটি বল মাঠের বাইরে চলে গেল এবং অতিভাবে আনা বলটি আগের বলের মতন ভালোভাবে লাফাতো না, বরং এটি বারবার ঘুরতে থাকতো এবং খেলোয়াড়দের ইচ্ছার সম্পূর্ণ বিপরীত দিকে চলে যেত। তাছাড়া যখনই কেউ এটিকে লাথি মারত এটি কিচকিচ শব্দ করতো, আর কখনো কখনো সেই শব্দগুলো প্রতিবাদের চিৎকারের মতো শোনাতো। দুই দলের গোলরক্ষকই বলটি ধরতে খুব অসুবিধায় পড়তো, কারণ বলটি যেন তাদের হাতের মুঠোয় এড়িয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করত। ফলে পরিকল্পনার চেয়ে দুর্ঘটনাবশত বেশি গোল হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত এই অদ্ভুত বলটিকে খেলা থেকে বাদ দিয়ে অন্য একটি বল ব্যবহার করা হলো। পুরনো ফুটবলারগুলোর পরিণতি কী হয়? আমার ধারণা সেগুলো সে ডাস্টবিনে গিয়ে পড়ে। কিন্তু এক্ষেত্রে ফুটবলটির নতুন মালিক জুটল। ক্রীড়া শিক্ষক ছিলেন একজন দয়ালু মানুষ, যিনি পুরনো ব্যাট, বল এবং অন্যান্য জীর্ণ খেলাগুলোর সামগ্রিক এলাকার দরিদ্র শিশুদের দিয়ে দিতেন। রাজপুরের কাছের একটি গ্রামের এক ছেলে সেই জীর্ণ ফুটবলটি পেল। সে এবং তার বন্ধুরা উল্লাস করতে করতে বলটিকে লাথি মারতে মারতে খাড়া পথ বেয়ে নিচে নিয়ে গেল। এত শব্দ করতে করতে যে তারা বুঝতেই পায়নি যে সেই জীর্ণ পুরনো ফুটবলটির ভেতর থেকে প্রতিবাদের গোঙানির শব্দ বেরোচ্ছিল। এভাবেই সপ্তাহ কেটে গেল, মাসও পেরিয়ে গেল, কিন্তু খুলিটি আর ফিরে এলো না। কিন্তু তারপর এক অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। আমি বুঝতে পারলাম যে সেই ঝামেলাপূর্ণ খুলিটিকেই আমি মিস করতে শুরু করেছি। সবশেষে বনভূমির ধারে এক বসবাসকারী একজন নিঃসঙ্গ লেখকের কাছে সেটি এক ধরনের সঙ্গী হয়ে উঠেছিল। আর যখন তুমি দীর্ঘদিন কারোর সঙ্গে থাকো, তখন যতই ঝগড়া হোক বা একে অপরের বিরক্তির কারণ হও না কেন, একটা বন্ধন তৈরি হয়ে যায়। আর সেই বন্ধনের গভীরতা বোঝা যায় কেবল তখনই যখন সেটি ভেঙে যায়। খুলিটি 1 বছরের বেশি সময় ধরে আমার জীবনের অংশ হয়েছিল, আর এখন সেটি চলে যাওয়ার পর সম্ভবত চিরদিনের জন্য আমার জীবনকে খুব ফাঁকা মনে হচ্ছিল। তাই আমি খুলিটির খোঁজ শুরু করলাম। রাজপুরের শিশুদের কাছে খোঁজ নিলাম, তারা অনেক আগেই ফুটবলটি হারিয়ে ফেলেছিল। আমি দেরাদুনের সব পুরনো জিনিসের দোকান ঘুরলাম, কিন্তু কোনো লাভ হলো না। চারিদিকে অনেক পুরনো ফুটবল পড়েছিল, কিন্তু আমি যেটি চাইলাম সেটি নয়। আর না, তারা মানুষের খুলি কেনাবেচাও করতো না। তরুণ ডাক্তার সুনীল একদিন সংক্ষিপ্ত সময়ের জন্য আমার সঙ্গে দেখা করতে এলো এবং আমাকে বেশ বিষণ্ণ দেখলো। কি হয়েছে সে জিজ্ঞাসা করলো। আমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি কোনো বন্ধুকে হারিয়েছো। ঠিক তাই, আমি বললাম। তুমি যে খুলিটা আমাকে দিয়েছিলে আমি সেটাকেই মিস করছি, সেটা এক ধরনের সঙ্গী ছিল। আচ্ছা, আমি তোমাকে আরেকটা এনে দেবো, আমার কলেজে খুলির কোনো অভাব নেই।
না আমি অন্য কোনো খুলি না আমি অন্য কোনো খুলি চাই না, আমি সেই একই খুলিটাই চাই। ওটা নিজের আলাদা একটা ব্যক্তিত্ব ছিল। সুনীল আমার দিকে এমনভাবে তাকালো যেন সে ভাবছে আমি হয়তো ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি। হয়তো আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছিলাম। তারপরে একদিন পাশের শহর সাহারানপুরে একটি ব্যস্ত রাস্তার হাঁটার সময় আমি ফুটপাতে বসে থাকা এক এক জ্যোতিষীকে দেখতে পেলাম। আমি ভাগ্য গণনায় বিশ্বাস করি না, কিন্তু সবাইকে তো জীবিকা নির্বাহ করতে হয়, আর ভাগ্য বলা আমার কাছে ক্ষতিহীন উপার্জনের উপায় বলেই মনে হয়। তারপর লক্ষ্য করলাম তার পাশে একটি খুলি রাখা আছে, এবং সে গ্রাহকদের কোনো উপদেশ বা উৎসাহমূলক কথা লেখা কাগজ দেওয়ার আগে খুলিটির সঙ্গে যেন পরামর্শ করছিল। খুলিটি আমার খুলির মতোই দেখতে লাগছিল, যদিও আমি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছিলাম না। এত লাথি আর ধাক্কাধাক্কি খাওয়ার ফলে চেহারা হয়তো কিছুটা বদলে গিয়েছিল। যাই হোক, আমি সেই জ্যোতিষীকে কিছু টাকা দিলাম এবং একটি ভবিষ্যৎবাণী জানতে চাইলাম। সে কিছু মন্ত্রের মতো আওড়ালো, তারপর খুলির নিচ থেকে একটি কাগজ বের করে বেশ নাটকীয় ভঙ্গিতে আমার হাতে দিল। আমি কাগজে সুন্দর করে লেখা কথাগুলো পড়লাম। উল্লুকা পাঠা। বার্তাটি এমনই ছিল, এরপর লেখা ছিল গাদেকা বাচ্চা। এটা নিঃসন্দেহে আমারই খুলি ছিল, কারণ এমনভাবে আমাকে অপমান করার সাহস কেবল কোনো পুরনো বন্ধুরই থাকতে পারে। তাই আমি সেই জ্যোতিষীর কাছে অনেক অনুরোধ ও দর কষাকষি করলাম। সেই খুলিটির জন্য তাকে 100 টাকা দিলাম এবং বিজয়ীর মতো সেটিকে বাড়ি নিয়ে এলাম। আর আজও সেটি আমার ফায়ারপ্লেসের তাক সাজিয়ে রেখেছে। যদিও এখনও সেটি কিছুটা জীর্ণ হয়ে গেছে, তবুও তার হাড়ের মুখে সেই বোকাশোকা হাসিটাও রয়ে গেছে। দেখতে একটু ভালো লাগানোর জন্য আমি তার মাথায় একটি পুরনো ক্রিকেট ক্যাপ পরিয়ে দিয়েছি। কখনো কখনো আমরা আমাদের বন্ধুত্বের মূল্য বুঝতে পারি না যতক্ষণ না তাদের হারিয়ে ফেলি।